ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা একটি নতুন বিষয় সম্পর্কে জানব, যেটা হচ্ছে হিস্টোগ্রাফি, অর্থাৎ কিভাবে ইতিহাস লেখা হয়। যেমন ধরো, আমরা বিভিন্ন ধরনের বই পড়ি ইতিহাসে। এবার সেটা যে ধরো বইটা যে লেখা হয়েছে সেটা বিভিন্ন ভাবে লেখা হয়, বিভিন্ন পদ্ধতিতে লেখা হয়। তো সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা যারা এমএ তে পড়ছো, যারা ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের এই টপিকটা কাজে লাগবে। এছাড়া ডাব্লিউবি যারা সেট নেট দেবে তাদেরও এই টপিকটা কাজে লাগবে। তাহলে প্রথমে হচ্ছে যে হিস্টোগ্রাফি, অর্থাৎ ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা, অর্থাৎ ইতিহাস লেখার ইতিহাস, অর্থাৎ কোনো একটা যে ধরো আমরা ইতিহাস যে লিখছি, যেটা যে ইতিহাস সেটাকে বলা হয় হিস্টোগ্রাফি, অর্থাৎ ইতিহাস নিয়ে চর্চাকে। যেমন ধরো, যেগুলো হচ্ছে পাস ফ্যাক্ট, মানে যেগুলো হচ্ছে অতীতের ঘটনা, হলে তা ইতিহাস হয় না। তার জন্য দরকার নানান তথ্যের প্রমাণ, তাকে বিশ্লেষণ অনুসন্ধান করা। তারপর রয়েছে নানান ঐতিহাসিকদের নানান মতামত এবং সমালোচনা, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক তাদের মতামত রয়েছে, তাদের সমালোচনা রয়েছে। তো ভারতের ইতিহাস চর্চা মূলত ব্রিটিশদের ভারতে আসার পরই ঘটে, এই দেশকে চেনার স্বার্থে। তো যেমন ধরো, যখন আমরা ধরো কোনো একটা জায়গায় যাই, এবার সেই জায়গা সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমরা সেই জায়গা সম্পর্কে, সেইখানকার মানুষ, সেখানের পরিবেশের সাথে আমরা মানিয়ে নিতে পারবো। যেমন ইংরেজরা যখন ভারতে প্রথম এসেছিল, তখন দেখো প্রথমত তাদের কালচার এক, আমাদের কালচার ছিল সম্পূর্ণ আলাদা। এমনকি ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার কালচার একদমই আলাদা। উত্তর ভারতে যেটা কালচার, সাউথে সেই কালচারটা না হতেও পারে, সেটা নেই অবশ্য। আবার ধরো পূর্ব ভারত, তার সাথে হয়তো পশ্চিম ভারত বা উত্তর বা দক্ষিণের কোনো মিল নেই। তাহলে যখন তারা দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, তখন তাদের কাছে দরকার পড়ছে যে সেখানকার ইতিহাসটা কিরকম। যেমন ধরো আমাদের এক একটা দিন থাকে, সেসব দিনে আমরা সাধারণত ধরো চুল কাটি না বা হয়তো নখ কাটি না। তাহলে এগুলো যখন তারা দেখছে, যখন তারা হঠাৎ দেখছে যে স্বামীর মৃত্যু হচ্ছে, তার সাথে কি করছে, মানে ঢাকঢোল পিটিয়ে তার যে স্ত্রী, তাকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই যে ধরো এক একটা যে প্রথা, তাদের কাছে খুবই আশ্চর্যজনক হয়েছিল যে কিভাবে এই জিনিসটা হচ্ছে। তো তখন তাদের দরকার হলো সেই দেশের ইতিহাস জানা, যেটার ভিত্তি করে দেখা গেছিল ব্রিটিশরা এই দেশের ইতিহাস জানার পক্ষে আগ্রহী ছিল। কারণ তারা জানতো যে এই দেশে যদি তাদেরকে শাসন করতে হয়, তাহলে কিন্তু এই দেশের ইতিহাস তাদেরকে জানতেই হবে, এই দেশের কালচার জানতে হবে, এখানকার মানুষ কিভাবে বসবাস করে, সমস্ত কিছু জানতে হবে, তবেই কিন্তু এই দেশে শাসন করা সম্ভব। যার জন্য কিন্তু তারা নিজেদের স্বার্থে ভারতের ইতিহাস চর্চা, যেটা ভারতের ইতিহাস চর্চা, সেটা শুরু করেছিল। তাহলে যেমন কোনো ঐতিহাসিক ঘটনা কিভাবে ঘটেছিল তা নিয়ে আলোচনা করাচ্ছে, সেই ঘটনাটি ঐতিহাসিকরা সময়ের সাথে সাথে কিভাবে বর্ণনা করেছে, তার ব্যাখ্যা করেছেন, তাই নিয়েই আলোচনা করা হলো হিস্টোগ্রাফি, অর্থাৎ ইতিহাস নিয়ে চর্চা। যেখানে দেখো, হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ দ্য পাস্ট, যেখানে ইতিহাস কি করা হয়, যে অতীতের অধ্যয়ন করাকে আমরা ইতিহাস বলি। কিন্তু হিস্টোগ্রাফি এটা হচ্ছে, হিস্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য হিস্টোরিক রাইটিং, অর্থাৎ যেগুলো ঐতিহাসিক যেগুলো লিখন রয়েছে, সেটার অধ্যয়ন করাকে আমরা বলি হিস্টোগ্রাফি। অর্থাৎ কিভাবে ইতিহাসটাকে আমরা লিখবো। যেমন ধরো কোনো একজন ঐতিহাসিক, সে যখন ধরো কোনো একটা জায়গা থেকে কিছু একটা পেলো, ধরো লোথাল, এবার লোথালে যদি বলে যে এখানে একটা বন্দর ছিল, তাহলে সেটা কি মানে অতটা আকর্ষণীয় হবে না। কিন্তু যদি বলা হয় যে সে যে লোথালে যে বন্দরটা ছিল, সেখানে জাহাজ আসতো, সেখানে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য হতো, অনেকটা কিন্তু গল্পের মতো কিছুটা বানানো হচ্ছে। তাহলে এই বিভিন্ন ধরনের পদ্ধতির উপর নির্ভর করে কিন্তু ইতিহাসটা লেখেন ঐতিহাসিকরা, সেটা নিয়ে আজকে আমরা জানবো। তো ঐতিহাসিকরা কিভাবে সেই ইতিহাসকে লিখেছেন, তার কোন কোন পদ্ধতি ব্যবহার করেছেন, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আদর্শ কি ছিল, তার বিচার বিশ্লেষণ করা। ইতিহাস তত্ত্ব হলো ইতিহাসের আয়না, যা দিয়ে দেখা হয় অতীতে যা লেখা হয়েছে তা কতটা নির্ভরযোগ্য, কোন মানসিকতা নিয়ে লেখা হয়েছে। মানে ধরো কেউ কোনো একজন ঐতিহাসিক কোনো একটা ঘটনা বললো, এবার তার সাপেক্ষে বিপক্ষে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দেবে, তারা নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে করবে। যেমন ধরো কোনো একটা ঘটনা ঘটেছে, এবার সেক্ষেত্রে যদি ধরো সেই ঘটনাটা হয়তো 10 জন দেখেছে, তাহলে 10 জন কিন্তু 10 রকম ভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করবে। তো এখানে কি হয়, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। তো আহ, মূলত কয়েকটি বিষয়কে মাথায় রেখে ইতিহাস চর্চা তারা শুরু করেছিলেন, যেগুলি হলো, প্রথমে রয়েছে যে যেখানে বিজ্ঞানসম্মত রূপ দেওয়ার চেষ্টা করেছে। যেখানে দেখো যে ইতিহাসকে কেবল গল্পের মতো না লিখে তাকে একটি বিজ্ঞানসম্মত রূপ দেওয়ার চেষ্টা করেছে। কিছু নির্দিষ্ট ধারণা ও স্তম্ভের উপর নির্ভর করতে হয়, যেগুলো এখন আমরা আলোচনা করবো। প্রথম হচ্ছে কার্যকারণ সম্পর্ক। তাহলে কার্যকারণ সম্পর্ক, এটা এই বিষয়টি তুলে ধরেছিলেন ঐতিহাসিক ইএইচ কার। তাহলে ইএইচ কার তিনি তার গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি, যে বইটা রয়েছে হোয়াট ইজ হিস্ট্রি, এই গ্রন্থে দেখা গেছিল, এটা মূলত 1961 খ্রিস্টাব্দে লিখেছিলেন তিনি। 1961 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি লিখেছিলেন এবং তিনি বলেন যে কোনো ঘটনা ঘটার পেছনে পরিস্থিতি থাকে, এক ঘটনা অন্য ঘটনার কারণ। তো ওই ইতিহাসকারের কাজেই হচ্ছে কারণকে খোঁজা। তো ইতিহাসে কোনো ঘটনাই হঠাৎ বা এমনি এমনি ঘটে না, যেটা কার্যকারণ সম্পর্কে। প্রতিটি ঘটনা ঘটার পেছনে এক একটি বা একাধিক কারণ থাকতে পারে। কেন এই ঘটনাটি ঘটলো, সেই প্রশ্নের উত্তর খোঁজা, এটা কাদের কাজ, এটা হচ্ছে ঐতিহাসিকদের কাজ। যেমন একটা উদাহরণ দিয়ে বিষয়টা জানবো। যেমন ধরো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব কেন হলো, এর পেছনে কেবল রাজনৈতিক বিলাসিতা, মানে রাজা যে বিলাসিতা ছিল সেটাই একমাত্র দায়ী নয়। এর পেছনে ছিল অর্থনৈতিক কারণ, সামাজিক বৈষম্য, দার্শনিকদের চিন্তাধারা, এই সব কিছু সম্মিলিত প্রভাব ছিল। ঐতিহাসিকরা এই কারণগুলো শিকড় খুঁজে বের করেন। তাহলে এটা আমরা দেখলাম কি, কার্য কারণ সম্বন্ধ। পরে রয়েছে যে সাধারণীকরণ, অর্থাৎ জেনারেলাইজেশন।
বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা থেকে একটি সাধারণ সূত্র বা ধারণা তৈরি করাকেই বলা হয় সাধারণীকরণ। এই বিষয়টিকে আরো ভালোভাবে জানবো। যেমন অনেকগুলো ছোট ছোট তথ্য থেকে একটি বড় সিদ্ধান্তে আসা, মানে ধরো ইতিহাসকে ঐতিহাসিকরা যাতে ভালোভাবে ওটাকে আরো উপস্থাপিত করা যায়, তার জন্য কি করতো যে আহ, ধরো কোনো একটা যেমন ধরো কোথা থেকে কোনো তথ্য পাওয়া গেল, এবার তার ভিত্তিতে অনুমান করে নেওয়া, যা ইতিহাসকে অনেকটা স্টোরির মতো করে তোলে। যেমন ধরো মহেঞ্জোদারোর যে সন্ন্যাগারটা পাওয়া গেছে, এবার যদি বলা হতো শুধুমাত্র যে মহেঞ্জোদারোতে সন্ন্যাগার পাওয়া গেছে, তাহলে কি এটা আমাদের কাছে অতটা আগ্রহী হতো না। কিন্তু সেটার দৈর্ঘ্য, সেটার প্রস্থ, সেখানে জলটা কোন ধার দিয়ে আসতো, সেই যে জলাশয়টা তৈরি করা হয়েছিল সন্ন্যাগারটা, সেখানে কি ইটের দিয়ে তৈরি করা হয়েছিল, সেই জলাশয়টা থেকে জলটা কিভাবে আসতো, নোংরা জলটা কিভাবে বাইরে যেত। তারপরে ধরো স্নানাগারের বাইরে যে বিভিন্ন ধরনের ঘর থাকতো, তাহলে সেখানে ধরো পোশাক আশাক ছাড়ার জন্য সেটা ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। এই সমস্ত বিবরণ কি হয়েছে, দেওয়া হয়েছে। তাহলে এভাবেই দেখা যাচ্ছে যে সামান্যীকরণটা হয়। যেমন ধরো উদাহরণ আমরা দেখি, যেমন 1757 পলাশী যুদ্ধ, তারপরে যে 1764 বক্সার যুদ্ধের ফলাফলের বিশ্লেষণ করে ঐতিহাসিকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে এই সময়কালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তি স্থাপিত হয়েছিল। এখানে সাম্রাজ্য বা শব্দটি একটি সাধারণীকরণ বা সামান্যীকরণ। পরের পয়েন্ট দেখবো যে বস্তুনিষ্ঠ। তাহলে বস্তুনিষ্ঠ মানে হচ্ছে ধরো কোনো বস্তু যেই রকম তাকে সেভাবে গ্রহণ করা। ঐতিহাসিকদের নিজেদের বিচার বা ধারণাকে তাতে যুক্ত না করে, যেমন হেরোডোটাসের সময় বস্তুনিষ্ঠা শুরু হয়েছিল। তো ইতিহাস লেখার সময় ঐতিহাসিকরা নিজেদের পছন্দ অপছন্দ বা আবেগকে সরিয়ে কেবল সত্যের উপর ভিত্তি করেই লেখা। এখন ধরো আমরা যে দেশের উপর দেশে থাকি, ধরো বসবাস করি, তাহলে কি রাখবো যে আমরা আমাদের দেশের সম্পর্কে মানে ভালো বলা, বা হয়তো আমরা কোনো ব্যক্তিকে চিনি, তাহলে তার যেগুলো খারাপ গুণ সেগুলো বাদ দিয়ে দেওয়া, আর শুধু ভালো গুণগুলোই প্রশংসা করা, তাহলে সেটা তো হতে পারে না। যেমন ধরো প্রশস্তি, এলাহাবাদের প্রশস্তি রয়েছে, তো সেখানে শুধুমাত্র রাজার গুণাবলীই লেখা আছে। তো সেটা তো সবসময় ধরো একটা মানুষ সবসময় যে ভালোই হবে সেটা না, সেটা তো আরো অনেক চরিত্র আছে। তাহলে ইতিহাসের সমস্ত বিষয় দেখা, অর্থাৎ কারোর সাপোর্টে না যাওয়া, কারোর সাপেক্ষে না যাওয়া, যেটা সত্যি সেটা সত্যি। তো তথ্য যা বলেছে ঠিক তাই তুলে ধরা, অর্থাৎ যেটা যেমন ঘটেছে সেটাকে সেভাবে তুলে ধরা, নিজের মতামত চাপিয়ে না দেওয়া। ঐতিহাসিক নিজেও একজন মানুষ এবং তার নির্দিষ্ট দেশ বা সমাজ থাকে, তবু বৈজ্ঞানিক ইতিহাসের প্রধান লক্ষ্য হলো যত দূর সম্ভব নিরপেক্ষ থাকা। মানে ধরো কোনো একটা ঘটনা হলো, এবার সেখানে যেটা হয়েছে বাস্তবে সেটাই তুলে ধরা। এবার ওখানে ধরো আমি আমার মত পোষণ করে দিলাম, এটা কিন্তু ইতিহাসে শোভা পায় না। যেটা যেমন সেটাকে সেইভাবেই তুলে ধরা, এটা হচ্ছে কি বস্তু নিষ্ঠা। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ব্যাখ্যা বা বিশ্লেষণ, যেটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। ইতিহাস কেবল তারিখ বা তথ্যের স্তূপ নয়, একই তথ্যকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে এবং সংগৃহীত তথ্যগুলোর মানে কি তা বুঝিয়ে বলা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 1946-এ যেটা নো বিদ্রোহকে কেউ দেখেন যে এটি কেবল সেনাদের অসন্তোষ হিসাবে দেখে, আবার কেউ ব্যাখ্যা করেন যে ভারতের স্বাধীনতার পথে ব্রিটিশদের উপর শেষ বড় ধাক্কার হিসেবে। তো তথ্যের এই যে ভিন্ন ভিন্ন যে দৃষ্টিভঙ্গি, এটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। যেমন ধরো যদি আমরা বলি মহাবিদ্রোহের প্রকৃতি, তাহলে সেখানে দেখবে যে কেউ এটাকে বলেছে জাতীয় বিদ্রোহ, কেউ এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছে, কেউ বলেছে সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, এরকম ভাবে কি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের মত পোষণ করেছে, আর সেভাবে কিন্তু তাদের বইগুলো রয়েছে। তাহলে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেটার একটি সার সংক্ষেপ যদি দেখি, তাহলে একটা হচ্ছে কজেন, যেটার মানে হচ্ছে যে ঘটনার পেছনে কেন খোঁজা, তাহলে ঘটনার পেছনে কেন, হোয়াই, সেটাকে খোঁজা। ধরো কোনো একটা ঘটনা ঘটলো, তাহলে সেটার কারণটা কেন এটা হলো, সেটার কারণ। জেনারেলাইজেশন মানে হচ্ছে যে বিচ্ছিন্ন তথ্যকে একটি বৃহত্তর সংজ্ঞায় আনা। অবজেক্টিভিটি মানে হচ্ছে পক্ষপাতহীন সত্যকে উপস্থাপন করা, মানে কোনো কিছুর পক্ষে না নিয়ে যেটা যেরকম সেটাকে সেভাবেই তুলে ধরা। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে তথ্যের ভেতর থেকে অর্থ বা তাৎপর্য খুঁজে বের করা। তো ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গি বা আদর্শের উপর ভিত্তি করে হিস্টোগ্রাফিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। মানে এখন আমরা টাইপস অফ হিস্টোগ্রাফি বা মেন স্কুল অফ হিস্টোগ্রাফি বা ইতিহাস লেখার যেটা দৃষ্টিকোণ সেটা সম্পর্কে দেখবো। এখানে আমরা বিভিন্ন ধরনের হিস্টোগ্রাফি সম্পর্কে জানতে পারবো, যেগুলোকে যেমন প্রথম হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাস তত্ত্ব, যেটাকে বলা হয় ইম্পেরিয়ালিস্ট হিস্টোগ্রাফি বা ইম্পেরিয়ালিস্ট স্কুল। তাহলে হিস্টোগ্রাফি বা স্কুল একই এক্ষেত্রে। তো এটাকে উপনিবেশবাদী ইতিহাস লেখনও বলা হয়। এটা শুরু করেছিল ব্রিটিশরাই 18 শতাব্দীতে, এবং তারা ভারতে নিয়ে লেখে। কিন্তু 19 শতকে তাহলে প্রথম থেকে দেখা গেছিল যে তারা ভারত সম্পর্কেই লিখতো, অর্থাৎ যে ধরো জিনিসগুলো জানতো সেগুলো ভারত নিয়েই লিখতো জানার জন্য। কিন্তু পরে যখন দেখা গেল যে 19 শতাব্দী, প্রথমত ধরো 18 শতাব্দীতে তো তারা ঠিকঠাকই লিখতো 18 শতাব্দীতে, কিন্তু যখন 19 শতাব্দী হয়ে গেল তখন দেখা গেল যে ইংরেজরা ইতিহাস লেখাতে অহংকার লক্ষ্য করা গেল। এখানে তারা লিখলেন যে ভারতীয়রা যেমন নিরক্ষর, নানা কুসংস্কারে সমাজকে আচ্ছন্ন করে রেখেছে, অন্ধকারচ্ছন্ন করেছে, ইংরেজরা ভারতে আসে ভারতীয়দেরকে উন্নত করার জন্য। তো এই সমস্ত বিষয় আমরা যেটা সাম্রাজ্যবাদী ইতিহাস তত্ত্ব সেখান থেকে জানতে পারি। প্রথমে এটা শুরু করেছিল ব্রিটিশরাই, প্রথমে ভারত সম্পর্কে জানা যায়, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ভারতকে বিভিন্নভাবে ছোট করা হচ্ছে। তো 19 শতকে ব্রিটিশ ঐতিহাসিকরা এই ধারা শুরু করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ শাসনকে বৈধতা দেওয়া। তারা মনে করতেন ভারত একটি অনগ্রসর দেশ ছিল এবং ব্রিটিশরা এসে ভারতকে আধুনিক ও সভ্য করে দিয়েছেন। যেমন দেখা গেছিল যে 1806, তাহলে 1806 থেকে দেখা গেছিল 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা যায় জেমস মিল অনেক কিছু লেখেন ভারতীয়দের নিয়ে, যার মধ্যে তার একটা লেখা হচ্ছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া 1817-তে।
পরে আমরা দেখবো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। তো এটা শুরু হয়েছিল প্রথমত ব্রিটিশরা ভারতে ইতিহাস লিখতে শুরু করে দিল। এরপরে কিন্তু আসছে রাষ্ট্রবাদী, যেটা ইতিহাস লিখন বা জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বা ইতিহাস তত্ত্ব। তো প্রথমে শুরু হয় উপনিবেশিক ইতিহাসের লেখন, পরে শুরু হয় রাষ্ট্রবাদী। ইংরেজরা এই দেশে আসার পর কিছু মানুষকে তাদের কাজে লাগানোর স্বার্থে ইংরেজি ভাষা শেখানো হয়। পরে তারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে সবকিছু দেখতে থাকে এবং নিজের দেশের প্রতি অন্য দেশের যে শোষণ তার বিরুদ্ধে যায়। মানে ধরো কোনো একটা ভাষা আমার জানা নেই, এখন ধরো কোনো একটা ভাষা ধরো ইংরেজিটা আমার জানা নেই, এবার ইংরেজিটা যখন আমি জানতে পেরে গেলাম, এবার যখন আমি পড়াশোনার জন্য তাদের দেশে যেতাম, তখন দেখতাম যে তাদের দেশে তারা যেরকম মানে শাসন করছে, যেরকম কালচারটা করছে, ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ অপোজিট। তখন তারা বুঝলো যে ইংরেজরা এইখানে যে এসেছে তারা শুধুমাত্র শোষণ করছে। তো তখন দেখা গেল যে তারা দেখা গেছিল নিজেদের মধ্যে দেশের মানে নিজের দেশের প্রতি দেশত্ববোধ জাগাতে এবং এই দেশের মানুষদেরকে যে বিদেশে কি হচ্ছে, তারা বিদেশে কিরকম ভাবে রাখছে, আবার এই দেশটাই কিভাবে শোষণ করছে, এই সমস্ত বিষয় তুলে ধরেছিল। তো এই যে ধরো রাষ্ট্রপতি যেটা ইতিহাস লেখন, সেখানকার ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন যেমন রমেশচন্দ্র মজুমদার। তো সাম্রাজ্যবাদী লেখকদের অপপ্রচারের উত্তর দিতে ভারতীয় ঐতিহাসিকরা এই ধারা শুরু করেছিল। এরা ভারতের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, বীরগাথা তুলে ধরে। ব্রিটিশ শাসনের শোষণ ও অর্থনৈতিক ক্ষতির দিকগুলো এরা প্রমাণ সহ দেখায়। তাহলে ব্রিটিশরা যেখানে শোষণ করছে, অর্থনৈতিক কি করছে, এখানে দেশের যেটা ইতিহাস, যেটা আমাদের গৌরব, সেগুলো এখানে কিন্তু তুলে ধরে। যেমন ধরো রমেশচন্দ্র মজুমদারের একটি গ্রন্থ রয়েছে, যেমন ধরো এনসিয়ান ইন্ডিয়া, তারপর রয়েছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তাহলে এই বইগুলো যদি দেখো, তাহলে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। কখনো জেমস মিলের বই পড়বে আর কখনো দেখবে জাতীয়তাবাদী লেখকদের বই পড়বে। তাহলে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা ব্রিটিশরা লিখেছিল, যেমন ধরো উপনিবেশবাদ ইতিহাস, তাদের যদি পড়ো তাহলে দেখবে তারা ভারতকে খুবই ছোটভাবে দেখেছে। অর্থাৎ লেখার ধরন, মানে কোনো একটা ঘটনা সেটা বিভিন্ন ব্যক্তি কিভাবে বলছে, সেটা পরিবেশন করছে, সেটার উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলে দেয়। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু যেটা মানে সমস্ত বিষয় ঐতিহাসিকরা দেখে আর তারপর লেখে ইতিহাস। তো সেই হিসাবে ইতিহাস লেখাটার বিভিন্ন ভাগ রয়েছে। এবার আছে যে মার্ক্সবাদী ইতিহাস লেখন, যেটা বা ইতিহাস তত্ত্ব। তো স্বাধীনতার পর মার্ক্সবাদী ইতিহাস লেখন শুরু হয়েছিল। এরা আর্থিক দিক দিয়ে বেশি গুরুত্ব দেয়। এই ইতিহাস চর্চা শুরু করেছিল রজনীকান্ত দত্ত। এছাড়া আর এস শর্মা, রুমিলা থাপা, ডিডি কোসাম্বি, এরা মার্ক্সবাদী ইতিহাসবিদ। এরা প্রাচীন মধ্য ভারতের ইতিহাসকে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এরা সামন্ততন্ত্রকে মেনে নেন কিন্তু দাসপ্রথাকে মানেননি। গুপ্তকালে সামন্ত প্রথা শুরু হয়। এরা অর্থনৈতিক মাপকাঠি দিয়ে জাতীয় আন্দোলনের সবকিছু ব্যাখ্যা করে। তো যেটা হচ্ছে রজনীকান্ত দত্তের লেখা হচ্ছে ইন্ডিয়া টুডে। রজনীকান্ত দত্তের হচ্ছে ইন্ডিয়া টুডে গ্রন্থে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গোড়া মার্ক্সবাদী ব্যাখ্যা পাওয়া যায়। তো এই ধারার ঐতিহাসিকরা ইতিহাসকে রাজা মহারাজার কাহিনী হিসাবে না দেখে অর্থনৈতিক প্রেক্ষাপট, মানে কোনো একটা ধরো দেশ চলাতে যেটা অর্থনৈতিক যেটা ধরো দিক রয়েছে, সেটা এখানে শ্রেণী এবং সংগ্রামের নিরিখে বিচার করে, যেখানে সমাজের উৎপাদন ব্যবস্থা, তারপরে আছে কৃষকদের অবস্থা, ধনী দরিদ্র, এখানে স্পেলিংটা বলেছে, ধনী দরিদ্রের বৈষম্য ইতিহাসের মূল চালিকা শক্তি, মানে ইকোনমিটাকে এখানে ফোকাস করা হয়। এবার আমরা দেখবো যে নিম্ন বর্গের ইতিহাস তত্ত্ব বা হিস্টোগ্রাফি। তো এটা হয়েছিল 1918 দশকে এবং এই ধারাটা অন্তত জনপ্রিয় হয়। ইতিহাস কেবল বড় নেতা বা রাজাদের নয়, বরং সমাজের অবহেলিত মানুষ যারা অন্তজ নামে পরিচিত, যেমন ধরো কৃষক, শ্রমিক, আদিবাসী, নারী, যাদের কথা ইতিহাসে লেখা হয়নি, তাদের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস লেখা। তো যেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস, এটা হচ্ছে সাবল্টান হিস্টোগ্রাফি নামে পরিচিত। তো নিম্নবর্গের যেটা ইতিহাস চর্চার পুরোধা হচ্ছে রণজিৎ গুহ। তার লেখা সাবল্টান স্টাডি। এরা মনে করেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নিম্নবর্গীয় মানুষের প্রকৃত অবদান ছিল। প্রাচীনকাল থেকে রাজা ও ধর্মের নিয়ে লেখা হতো, ধনীবর্গের ইতিহাস প্রাধান্য পেত, কিন্তু নিম্নবর্গের মানুষেরা কখনোই তেমনভাবে আলোচনা করা হয়নি। তাদেরকে গুরুত্ব দিয়েছে এই সকল ঐতিহাসিকগণ। নিম্নবর্গের ইতিহাস অপ্রত্যক্ষ সূত্রে লেখা, কেননা নিম্নবর্গ নিরক্ষর ছিল, মানে নিম্নবর্গের মানুষ তো ধরো নিরক্ষর ছিল, তাহলে তাদের তো কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। তাদের কাছে গিয়ে তারা ধরো মৌখিকভাবে ধরো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে জানা যেত, তাই তারা তাদের ইতিহাস লিখতে পারেনি। এদের ইতিহাস নানান দস্তাবেজের উপর ভিত্তি করে লেখা হয়েছে। তো এখানকার ধরো নিম্নবর্গের ইতিহাস ঐতিহাসিক গণের মধ্যে অন্যতম হচ্ছে রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র এবং জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। পরে আমরা দেখবো পরে স্কুল, যেটা হিস্টোগ্রাফি রয়েছে কেমব্রিজ স্কুল। কেমব্রিজ স্কুল তো এটি সাম্রাজ্যবাদী ধারার একটি আধুনিক এবং মার্জিত রূপ। তারা মনে করত যে ভারতীয়রা স্বাধীনতা সংগ্রাম কোনো দেশত্বপ্রেম আদর্শ থেকে নয়, বরঞ্চ ক্ষমতার লড়াই, দখলের লড়াই এবং গোষ্ঠীগত স্বার্থের কারণেই হয়েছিল। তাহলে এটা মনে করতো কেমব্রিজ স্কুল। তাহলে কেমব্রিজ স্কুলে তাদের ধারণা ছিল। তো এটা 18 শতকে ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে অনৈক্য লক্ষ্য করে। তারা বলেছেন যে ব্রিটিশ প্রশাসনিক নীতিকে কেন্দ্র করে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল। আর এই কেমব্রিজ ইতিহাস নিয়ে লিখেছেন ঐতিহাসিকগণের মধ্যে রয়েছে জন গ্যালার, গর্ডন জনসন, তারপর হচ্ছে অনিল সিল, ফ্রান্সিস রবিনসন, C.A. বেইল। পরের ইতিহাসের মধ্যে ইতিহাস চর্চা যেটা রয়েছে সেটা দেখবো সাম্প্রদায়িক ইতিহাস চর্চা।
তো যে সকল ঐতিহাসিকগণ সাম্প্রদায়িকতার উপর আলোকপাত করেছেন তাদের উপর ভিত্তি করে ইতিহাস চর্চা করেছেন। নানান সময় এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর সংঘর্ষ, এক ধর্মের সাথে অন্য ধর্মের সংঘর্ষ, তার উপর দৃষ্টিপাত করে এই ঐতিহাসিকগণ বা এই ইতিহাস চর্চা। যেমন হিন্দু বনাম মুসলিম ধর্মের লড়াই, জেমস মিল এটা সূচনা করেছিল। তাহলে সাম্প্রদায়িক যেটা ইতিহাস সেটা সূচনা কে করেছিল? জেমস মিল। এই ধারা সূচনা করেছিলেন মূলত ব্রিটিশ ঐতিহাসিকরা। 1817 খ্রিস্টাব্দে জেমস মিলের গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছে। দেখো 3টা যুগে ভাগ করেছে। যেমন হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। দেখো এখানে হিন্দু একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম, তাহলে এখানে খ্রিস্টান হওয়া উচিত ছিল, কিন্তু খ্রিস্টান না হয়ে তারা নিজেদেরকে ব্রিটিশ অর্থাৎ তারা শ্রেষ্ঠ সেটা গ্রহণ করেছে। অর্থাৎ ধর্মের উপর ভিত্তি করে কি করা হয়েছে? ইতিহাসের যুগ বিভাজন করেছে। এবং এটা কে করেছিল? এটা করেছিল জেমস মিল। ব্রিটিশরা তাদের বিভাজন ও শাসন নীতিকে বৈধতা দেওয়ার জন্য এই ধর্মীয় বিভাজন তৈরি করেছিল। তারা দেখাতে চেয়েছিল যে ব্রিটিশরা আসার আগে হিন্দু ও মুসলিমরা সব সময় নিজেদের মধ্যে যুদ্ধ করতো। তাহলে এখানকার ঐতিহাসিকরা এই সকল জিনিসই দেখাতে চাইতো যে ব্রিটিশরা আসার আগে হিন্দু মুসলিমরা সব সময় নিজেদের মধ্যে যুদ্ধ করতো। পরের পয়েন্ট হচ্ছে যে নারীবাদী। তাহলে নারীবাদী যেটা হচ্ছে ফিমিনিস্ট, যেটা হিস্টোগ্রাফি বা ফিমিনিস্ট স্কুল। এখানে মূলত দেখা হয় যে নারীকে গুরুত্ব দেওয়া হয়েছে। 19 শতকে নারীবিদ্যা যেটা ইতিহাস চর্চা সেটা শুরু হয়েছিল কয়েকটি পর্যায়ে, যেখানে নারী ও পুরুষদের সাম্যের কথা বলা হয়েছিল, লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা বলা হয়, পুরুষদের মতো নারীদেরও নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন করা হয়, নিজেদের কি করতে হবে কি করতে হবে না তা তাদেরকে সিদ্ধান্ত নিতে বলা হয়। তাহলে এই সমস্ত বিষয় আমরা নারীবাদী ইতিহাসে পাই, যেখানে ইতিহাসে পুরুষতান্ত্রিক ধারাকে ভেঙে নারীর ভূমিকা এবং অভিজ্ঞতাকে তুলে ধরা হয়। যেখানে দীর্ঘকাল ধরে ইতিহাসে নারীদের কেবল গৃহবধূ বা সহযোগী হিসাবে দেখা হতো, নারীবাদী ঐতিহাসিকগণ দেখান যে উৎপাদন ব্যবস্থা, রাজনীতি এবং সমাজ পরিবর্তনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। এবার যেটা হচ্ছে ফেমিনিস্ট, যেটা হিস্টোগ্রাফি, সেখানে উচ্চবিত্ত ভদ্র মহিলাদের ইতিহাসই শুধু নয় বরং দলিত নারী, অধিবাসী নারী, প্রান্তিক যৌনতার ইতিহাসও আমরা ইতিহাস চর্চায় পাই। পরে যেটা স্কুল রয়েছে সেটা দেখবো যে উত্তর আধুনিক। এখানে বলা হয়েছে যে কোনো চূড়ান্ত সত্য নেই, ইতিহাস হলো একটি ভাষা বা টেক্সটের নির্মাণ। এটার যারা সপক্ষে রয়েছে যেমন হচ্ছে মিশেল ফুকো, তারপর হচ্ছে হেইডেন হোয়াইট, তারা দেখিয়েছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন কেবল গান্ধী বা নেহরুর মতো নেতাদের অবদান ছিল না, বরং সাধারণ কৃষক এবং অধিবাসীদের নিজস্ব রাজনৈতিক চেতনাও ছিল। উত্তর আধুনিক ধারায় প্রান্তিক মানুষের বিদ্রোহকেও নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। তাহলে যেখানে প্রান্তিক মানুষরাও রয়েছে, যে শুধুমাত্র আমরা যে ধরো বড় বড় লিডারকে দেখি, কিন্তু তার পেছনে যে এত বড় যে জনসমক্ষম রয়েছে সেটার ইতিহাস আমরা দেখি না। তো সেটার ইতিহাস তুলে ধরে উত্তর আধুনিকতা ধারাতে। এখন আমরা একদম সংক্ষেপে যতগুলো আলোচনা করলাম যেটা টাইপস অফ হিস্টোগ্রাফি সেটা সম্পর্কে একটু দেখবো। যেমন হচ্ছে সাম্রাজ্যবাদী, এখানে ব্রিটিশ শাসনে শ্রেষ্ঠত্ব দেওয়া এবং ভারতকে অনবরত দেখানো। তারপর হচ্ছে জাতীয়তাবাদী, ভারতের প্রাচীন ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবের লড়াই প্রচার, এই সকল ইতিহাসগণের মধ্যে দেখতে পাই। তো যেটা হচ্ছে সাম্রাজ্যবাদী আর একটা হচ্ছে জাতীয়তাবাদী, এই দুটো কিন্তু স্বাধীনতার আগে ছিল। আর পরে যতগুলো দেখলাম টাইপস অফ হিস্টোগ্রাফি সেগুলো কিন্তু স্বাধীনতার পর। যেমন মার্ক্সবাদী, এখানে শ্রেণী সংগ্রাম, উৎপাদন ব্যবস্থা, সাধারণ মানুষের অর্থনৈতিক ব্যবস্থা, এছাড়া নিম্নবর্গের ইতিহাস, যেখানে অবহেলিত মানুষ সাধারণত কৃষক, শ্রমিক, আদিবাসীদের, যাদের কথা রাজা মহারাজার ইতিহাসে নেই। তারপর হচ্ছে অ্যানালস, এখানে ভূগোল, সমাজ এবং দীর্ঘমেয়াদী কাঠামোর ইতিহাস। এই ধারাটি কেবল রাজনৈতিক ঘটনা বা রাজবংশের ইতিহাসের পরিবর্তে সামাজিক, অর্থনৈতিক, দীর্ঘমেয়াদী কাঠামোর পরিবর্তনের উপরও গুরুত্ব দেয়। কখনো দেখবে সোশ্যাল যদি হিস্ট্রি পড়ো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, সেখান থেকে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি, অর্থাৎ সেই সময় সমাজ কি রকম ছিল সেটা সম্পর্কে জানতে পারি। এবার হচ্ছে নারীবাদী, ইতিহাসে পুরুষতান্ত্রিক ধারা ভেঙে নারীর ভূমিকা এবং অভিজ্ঞতাকে তুলে ধরা। এবং শেষ হচ্ছে লাস্ট সেটা হচ্ছে উত্তর আধুনিক, যেখানে কোনো চূড়ান্ত সত্য নয়, ইতিহাস হলো একটি ভাষা বা টেক্সটের নির্মাণ। এখন আমরা কিছুজন ঐতিহাসিক গণের নিয়ে জানবো। যেমন হচ্ছে ইতিহাস চর্চায় বিভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি বর্তমান, তাই ঐতিহাসিকদের মধ্যেও ভিন্ন ভিন্ন মতামত দেখা যায় এবং এগুলি হলো নিম্নলিখিত। যেমন রয়েছে যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা যারা ঐতিহাসিকগণ রয়েছে, যারা মূলত জাতীয়তাবাদী লিখেছে, যেমন হচ্ছে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ, বিশ্বেশ্বর প্রসাদ, তারপর হচ্ছে পণ্ডিত শেখ আলাক্কি। এর পরের পয়েন্ট আমরা দেখবো যে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। তো এই সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা নিয়ে যে সকল ধরো জেমস মিল, তারপর হচ্ছে উইলিয়াম হান্টার, ভিনসেন্ট স্মিথ, তারপর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। কোনো সময় যদি তোমরা কোনো বই পড়ো ইতিহাসে, কখনো দেখবে তোমরা একটা ঐতিহাসিকের সাথে আরেকটা ঐতিহাসিক, যেমন ধরো জাতীয়তাবাদী কোনো একজন ঐতিহাসিকের বই পড়বে আর সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বই পড়বে, তাহলে দুজনের মধ্যে কিন্তু পড়লে তোমরা বুঝতে পারবে যে কে কোন বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছে। তারপর হচ্ছে কেমব্রিজ ইতিহাস চর্চা, যেটার ঐতিহাসিকগণ হচ্ছে অনিল সিল, তারপর হচ্ছে রবিনসন, তারপর হচ্ছে গন্ডন জনসন, জন গ্যালাহার প্রমুখ। পরের পয়েন্ট হচ্ছে মার্ক্সবাদী যারা ইতিহাস চর্চা, যারা অর্থনীতির উপর বেশি ফোকাস করে, যেমন হচ্ছে রজনী পাম দত্ত, বিপিন চন্দ্র, সুমিত সরকারের যেটা ইতিহাস বই সেটা তোমরা পড়ে দেখতে পেরো। তারপর হচ্ছে মরিস ডব, তারপর হচ্ছে ক্রিস্টোফার হিল প্রমুখ। আর অ্যানাল ইতিহাস চর্চা, তাদের ঐতিহাসিকগণের মধ্যে আছে মার্ক ব্লক, তারপর আছে জর্জ ব্রুদেল, আর একটা হচ্ছে লাতুরি। এরপরে দেখবো যে নিম্ন বর্গের ইতিহাস, যেটাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডি, সেটা সম্পর্কে যারা লিখেছে, যেমন হচ্ছে রণজিৎ গুহ, তারপরে হচ্ছে গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি, সোহেদ আমিন, আর একটা হচ্ছে জর্জ রুজে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে
উত্তর আধুনিক ইতিহাস চর্চা। এটার ঐতিহাসিকগণ হচ্ছে মিশেল ফুকো আর একটা হচ্ছে দীপেশ চক্রবর্তী। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত হিস্টোগ্রাফি সম্পর্কে জানলাম। তোমরা জানাবে যে তোমাদের আজকের ক্লাসটা কিরকম লাগলো। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা একটু হলেও বোঝাতে পেরেছি। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।